আমাদের আজকের ক্লাসের পার্ট হচ্ছে চ্যাপ্টার 1 এর সেকেন্ড পার্ট হচ্ছে যে মনীষীদের যে বিভিন্ন আমাদের এখন আমাদের আজকে হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে আমাদের আজকের ক্লাসটা এই ক্লাসে আমরা এখন যেটা জানতে পারবো সেটা হচ্ছে কারা কারা আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির জন্য অবদান রাখছে, কারা কারা হচ্ছে আমাদের এই আইসিটিটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে গেছে, এই সকল বিষয়। এখন আসি প্রথম আমরা যার ব্যাপারে কথা বলবো, প্রথম যার ব্যাপারে আলোচনা করব তার নাম হচ্ছে কি দেখো, চার্লস বেবেজ। চার্লস বেবেজের নাম শুনছো আগে? জি স্যার। আচ্ছা, চার্লস বেবেজ কে? এই চার্লস বেবেজ আইসিটি তে কি উন্নতি সাধন করছেন, তার জন্ম মৃত্যু সাল কত, মূলত যে কোশ্চেন গুলো আমরা কম্পিউটার জনক স্যার করব। আচ্ছা, প্রথমে আসি, আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু করেন কে? প্রথম প্রশ্ন, আমরা ওই রিডিং লাইন বাই লাইন করবো না, আমরা হচ্ছে কোশ্চেন ওয়াইজ একদম যে টপিকগুলো থেকে প্রত্যেকটা প্যারা থেকে কি কি কোশ্চেনস আসতে পারে সেই কোশ্চেনগুলো মাইক্রোফোন অন করে ঝগড়া করতেছে কে? স্যার কিছু বোঝা যায় না স্যার, কিছু বুঝি না। কার মাইক্রোফোন অন সেটা খুঁজতেছি। এখন কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আসি আমাদের প্রথম প্রশ্ন, আজকের পাঠের প্রথম প্রশ্ন, আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু করেন কে? কি প্রশ্ন? আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু করেন কে? অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে চার্লস বেবেজ। প্রথম প্রশ্ন শেষ। প্রথম প্রশ্ন হচ্ছে আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু করেন কে? অ্যান্সার হচ্ছে চার্লস বেবেজ। দ্বিতীয় প্রশ্ন, চার্লস বেবেজের জন্ম ও মৃত্যু সাল কত? চার্লস বেবেজের জন্ম হচ্ছে 1791। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। জি স্যার। চার্লস বেবেজের জন্মসাল হচ্ছে কত? 1791 এবং মৃত্যু সাল হচ্ছে 1871। চার্লস বেবেজের জন্মসাল হচ্ছে 1791, মৃত্যু সাল হচ্ছে 1871। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে চার্লস বেবেজ আধুনিক কম্পিউটারের জনক হলেও উনি মূলত পেশায় কি ছিলেন? 4 নম্বর প্রশ্ন, আধুনিক কম্পিউটারের জনক হলেও উনি পেশায় কি ছিলেন? উনি পেশায় ছিলেন কি? একজন ইংরেজ ও গণিতবিদ। প্রকৌশলী ও গণিতবিদ। গণিতবিদ। গুড। তাহলে আমাদের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন কি পেলাম? 4 নম্বর প্রশ্ন হচ্ছে চার্লস বেবেজ পেশায় কি ছিলেন? চার্লস বেবেজ পেশায় ছিলেন একজন ইংরেজ প্রকৌশল এবং গণিতবিদ। আচ্ছা, এখন অনেকের মতে এই অনেকে তাকে আধুনিক কম্পিউটারের জনক বলে থাকে। আধুনিক কম্পিউটারের জনক কে? প্রশ্ন হচ্ছে আধুনিক কম্পিউটারের জনক কে? আচ্ছা, তাহলে পরের প্রশ্ন কি দাঁড়াচ্ছে? ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন কে? অনেকে অ্যান্সার করছে হচ্ছে কি অ্যাডা লাভলেস। না, ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন চার্লস বেবেজ। চার্লস বেবেজ। আচ্ছা, এরপর হচ্ছে এই চার্লস বেবেজ ডিফারেন্স ইঞ্জিন কত সালে তৈরি করেন? অ্যান্সার হচ্ছে 1991 সালে। ডিফারেন্স ইঞ্জিন চার্লস বেবেজ কত সালে তৈরি করেন? 1991 সালে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন কোথায় তৈরি করা হয়? লন্ডনের বিজ্ঞান জাদুঘরে। গুড, লন্ডনের একটি বিজ্ঞান জাদুঘরে। এই ডিফারেন্স ইঞ্জিন সঠিকভাবে কাজ করার ফলে পরবর্তীতে কি ধরনের ইঞ্জিন তৈরি করা হয়? অ্যানালিটিক্যাল ইঞ্জিন।
তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন পাইছি, এই প্রশ্নগুলো আমি আবার বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন কি ছিল? আধুনিক কম্পিউটারের বিকাশ বা প্রচলন শুরু করেন কে? অ্যান্সার হচ্ছে চার্লস ব্যাবেজ। দ্বিতীয় প্রশ্ন, চার্লস ব্যাবেজের জন্ম ও মৃত্যু সাল কত? চার্লস ব্যাবেজের জন্ম হচ্ছে 1791 এবং মৃত্যু হচ্ছে 1871। 1871। চার্লস বেবেজ পেশায় কি ছিলেন? চার্লস বেবেজ পেশায় ছিলেন একজন ইংরেজ প্রকৌশলী ও প্রকৌশলী গণিতবিদ। এবং গণিতবিদ। গুড। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? আধুনিক কম্পিউটারের বেবেজকে। জনক বলা হয় চার্লস চার্লস বেবেজ। বেবেজকে। তাহলে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন কে? ডিফারেন্স ইঞ্জিন তৈরি করেন চার্লস বেবেজ। কত সালে ডিফারেন্স ইঞ্জিন তৈরি করা হয়? 1991 সালে। এই ডিফারেন্স ইঞ্জিন কোথায় তৈরি করা হয়? লন্ডনের একটি লন্ডনের বিজ্ঞান বিজ্ঞান জাদুঘরে। জাদুঘরে। আচ্ছা, চার্লস ব্যাবেজের এই বর্ণনা অনুসারে তৈরিকৃত ডিফারেন্স ইঞ্জিন সঠিকভাবে কাজ করার ফলে নতুন করে কি তৈরি করার পরিকল্পনা করা হয়? অ্যান্সার হচ্ছে Analytical অ্যানালিটিক্যাল engine. ইঞ্জিন। এবং এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে অন্য কি নামে ডাকা হয়? গণনা যন্ত্র। গণনা যন্ত্র বা গণনাকারী একটি যন্ত্র। Good. শেষ কোশ্চেনটা একবার বলবেন? শেষ প্রশ্নটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে অন্য কি নামে ডাকা হয়? অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে গণনাকারী যন্ত্র হিসেবে ডাকা হয়, বা অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আরেকটা নাম হচ্ছে গণনাকারী যন্ত্র। বুঝা গেছে? তাহলে আমাদের প্রথম প্যারা থেকে আর কোনো কোশ্চেন নাই। এই অংশটা থেকে আমাদের মোটামুটি যা যা কোশ্চেন আসার মতো আমি বলে ফেলছি। সবাই নোট করে নিছো? জি স্যার। জি স্যার। এখন আসি আমরা পরের টপিকটাতে। এই প্রথম টপিকটা আমরা একটু ক্লিয়ার করে নিই। এখন আমরা যার সম্পর্কে পড়বো তার নাম হচ্ছে কি? অ্যাডা লাভলেস। তার নাম হচ্ছে অ্যাডা লাভলেস। গুড। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসতে পারে। এখানেও প্রায় এই অংশটা থেকেও প্রায় 10টার মতো কোশ্চেন আসছে। প্রথম প্রশ্ন, অ্যাডা লাভলেস কার কন্যা? প্রথম প্রশ্ন কি? লর্ড অ্যাডা বাইরনের লাভলেস কন্যা। লর্ড কার বাইরনের। কন্যা? অ্যান্সার হচ্ছে কবি লর্ড বাইরনের কন্যা। ও কবি। কবি লর্ড বাইরনের কন্যা। এখান থেকে এই কোশ্চেনটাই আবার আরেকভাবে আসতে পারে কি, কবি লর্ড বাইরনের কন্যার নাম কি? তখন অ্যান্সারটা হবে কি? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস। তাহলে এই একটা লাইন থেকে কিন্তু দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে কবি লর্ড বাইরনের কন্যার নাম কি, আরেকটা আসতে পারে অ্যাডা লাভলেস কার কন্যা। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন আচ্ছা, এখানে আসতেছে হচ্ছে কি এর পরের কোশ্চেন, অ্যাডা লাভলেসের জন্ম ও মৃত্যু সাল কত? জন্মসাল হচ্ছে 1815। 1815 আর মৃত্যু সাল হচ্ছে 1852। অনেক কম তাহলে বাড়ছে। অ্যাডা লাভলেসের জন্ম ও মৃত্যু সাল কত? 1815 থেকে 1852। ঠিক আছে? অ্যাডা লাভলেস গণিত এবং বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন কার জন্য? অ্যাডা লাভলেস গণিত ও বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন কার জন্য? মায়ের কারণে। জন্য, তার মায়ের জন্য। তার মায়ের জন্য। মায়ের কারণে। গুড। তাহলে অ্যাডা লাভলেস গণিত ও বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন তার মায়ের জন্য। এখন পরের প্রশ্ন হচ্ছে, কত সালে চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? অ্যান্সার হচ্ছে 1833 সালে। 1833 সালে। 1833 অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হন কত সালে? 1833 সালে। এই 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হয়ে উনি যেটা করেন সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন। তাহলে 1833 সালে প্রোগ্রামিং এর ধারণা সামনে আসে। এখানে কিন্তু একটা কোশ্চেনটা একটু ঘুরানো। কেমন? একটা হচ্ছে
চার্লস ব্যাবেজের সঙ্গে ওনার পরিচয় হয় কত সালে? 1833 সালে। ওকে ফাইন। এই 1833 সালে উনি কি করেন? অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য একটা প্রোগ্রামিং এর ধারণা সামনে আনেন। বুঝা গেছে? তাহলে প্রোগ্রামিং এর ধারণা সামনে আসে কত সালে? এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? এই প্রোগ্রামিং এর 1833 সালে। 1833 ধারণা সামনে আসে 1833 সালে। 1833 গুড। এটার অ্যান্সার কি হবে? 1833 সালে। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন আসি হচ্ছে এই যে প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসা হয়েছে এবং চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচয় হয়েছে অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে আরো ভালোভাবে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসা হয়। যেটা বলতেছিলাম, এখন আসতেছে হচ্ছে যে উনি যে প্রোগ্রামিং এর ধারণাটা সামনে নিয়ে আসেন, এটার ওনাকে স্বীকৃতি দেওয়া হয় নাই। এই প্রোগ্রামিং এর ধারণার ব্যাপারটা বা এই প্রোগ্রামিং এর ব্যাপারটা একসেপ্টেবল হয় নাই। তো একসেপ্ট না হওয়ার পরে যেটা হয়, ওনার মৃত্যুরও প্রায় 100 বছর পরে, এখানে প্রশ্ন হচ্ছে অ্যাডা লাভলেসের মৃত্যুর কত বছর পর বিজ্ঞানীরা তাকে এই প্রোগ্রামিং এর প্রবর্তক হিসেবে স্বীকৃতি দান করেন? কত বছর পর? 100 বছর পর, মৃত্যুর 100 বছর পর। 100 বছর। 1953 সালে। জীব- তাহলে ওনার মৃত্যুর 100 বছর পর ওনাকে এই প্রোগ্রামিং এর ধারণার জন্য স্বীকৃতি দেওয়া হয়। এখন ওনার মৃত্যুর 100 বছর পর কত সালে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং এর প্রবর্তক বা প্রোগ্রামিং এর জনক বা যাই বলা হোক এইভাবে স্বীকৃতি দেওয়া হোক? কি কত সালে? 1953 সালে। 1953 সালে। 1953 সালে। তাহলে কি দাঁড়াচ্ছে? এখান থেকে আমরা কয়টা কোশ্চেন পাচ্ছি? এই একটা লাইন থেকে কিন্তু দুইটা কোশ্চেন পাইছি। কি? একটা হচ্ছে অ্যাডা লাভলেসের মৃত্যুর কত বছর পর তাকে স্বীকৃতি দেওয়া হয়? 100 বছর পর। অ্যাডা লাভলেসের মৃত্যুর পর কত সালে তাকে স্বীকৃতি দেওয়া হয়? 1953 সালে। প্রোগ্রামিং এর ধারণার বা প্রোগ্রামিং অ্যালগরিদম প্রোগ্রামিং এর জনক কাকে বলা হয়? অ্যাডা লাভলেসকে। তাহলে এখান থেকে আমরা তিনটা কোশ্চেন পেয়ে গেছি। এখন আবার একটু উপরে চলে আসি, আমরা এখন আবার এই মাঝখানের অংশটা সলভ করি। এখানে আসে দেখো যে 1842 সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তৃতা দেন। তাহলে এখন এই বিশ্ববিদ্যালয়ে কত সালে বক্তৃতা দেওয়া হয়? 1842 সালে। বিশ্ববিদ্যালয়টার নাম কি? তুরিন। তুরিন বিশ্ববিদ্যালয়। সাবাস। তুরিন এই বিশ্ববিদ্যালয়। জায়গায় বিশ্ববিদ্যালয়। গুড। তাহলে আমরা ব্যাবিতে পাচ্ছি কি? তুরিন বিশ্ববিদ্যালয়। ব্যাবেজ হচ্ছে বিজ্ঞানীর নাম। বুঝা গেছে? ব্যাবেজ। ব্যাবেজ হচ্ছে বিজ্ঞানীর নাম, এই যে চার্লস ব্যাবেজ। তো এটাকে অনেকে আবার একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম জিজ্ঞেস করলে বলে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়। না, ব্যাবেজ হচ্ছে চার্লস ব্যাবেজের ব্যাবেজ, এটা হচ্ছে বিজ্ঞানীর নাম। আর বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে তুরিন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নাম কি? তুরিন বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরো কোশ্চেন পাইছি। কি পাইলাম? কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তৃতা দেন বা বক্তব্য দেন? অ্যান্সার হচ্ছে 1842 সালে। 1842 সালে। ওকে, এটা বাদ গেল। এখন আসে হচ্ছে চার্লস ব্যাবেজ কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তৃতা দেন? অ্যান্সার হচ্ছে তুরিন বিশ্ববিদ্যালয়। আবার কোশ্চেন হয় তুরিন বিশ্ববিদ্যালয়ে অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে কে বক্তৃতা দেন? অ্যান্সার হচ্ছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ। গুড। এখন এখান থেকে মোটামুটি যেই কয়েকটা কোশ্চেন আসার মতো আমরা এগুলো পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা যে কোশ্চেন গুলো পাইছি আমি সবগুলো একটানা বলে যাচ্ছি, তোমরা জাস্ট মিলায় নাও। প্রথম প্রশ্ন হচ্ছে কবি লর্ড বাইরনের কন্যার নাম কি? অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস কার কন্যা? কবি লর্ড বাইরনের। অ্যাডা লাভলেসের জন্ম ও মৃত্যু সাল কত? জন্মসাল হচ্ছে 1815, 1855, মৃত্যু সাল হচ্ছে 1852। 1852। অ্যাডা লাভলেস কার জন্য ছোটবেলা থেকে বা গণিত ও মায়ের জন্য। বিজ্ঞানে আগ্রহী তার হয়ে মায়ের ওঠেন? জন্য। অ্যান্সার হচ্ছে মায়ের জন্য। মায়ের মায়ের কারণে। গুড।
কত সালে চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? 1833 সালে। 1833 সালে। চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে আরো কার্যকর করার জন্য অ্যাডা লাভলেস কিসের ধারণা সামনে নিয়ে আসেন? প্রোগ্রামিং এর ধারণা সর্বপ্রথম কত সালে প্রকাশ হয়? 1833। 42 সালে। আচ্ছা। চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তৃতা দেন কত সালে? 1842 সালে। চার্লস ব্যাবেজ কোথায় তার ইঞ্জিন সম্পর্কে বক্তৃতা দেন? তুরিন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অ্যাডা লাভলেসের মৃত্যুর কত বছর পর তার অ্যালগরিদম প্রোগ্রামিং এর ধারণা সামনে আসে? 100 বছর পর। 100 বছর পর। অ্যাডা লাভলেসের মৃত্যুর পর কত সালে তার এই নোটকে আবার প্রকাশিত করা হয়, বা এই যে 1953 অ্যালগরিদম সালে। প্রোগ্রামিং এর নোটকে প্রকাশ করা হয় 1953 সালে। গুড। তাহলে কি বলে অ্যালগরিদম প্রোগ্রামিং এর প্রবর্তক কে? অ্যাডা লাভলেস। তাহলে আমাদের সেকেন্ড প্যারা থেকে যে কোশ্চেন গুলো হওয়ার মতো, পরীক্ষায় আসার মতো, আমি ওগুলো সলভ করে দিলাম। কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে বা বুঝতে সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করলে বা আমি আবার সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আসি আমরা এখন তৃতীয় প্যারায়। আমাদের আর টাইম কতক্ষণ আছে? এখনো 30 মিনিট হয় নাই, 30 মিনিট হয়ে নেই। 8 মিনিট আছে। ওকে, 8 মিনিটে অনেকটুকু পড়ানো যাবে। এখন আসি আমরা তৃতীয় প্যারায়। এই প্যারাতে কি আছে দেখো, ব্যাবেজ আর অ্যাডার এই কার্যক্রমের পাশাপাশি পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। এখন প্রশ্ন হচ্ছে আইসিটির সঙ্গে এই পদার্থবিজ্ঞানের মানে যোগসূত্রটা কোথায়, বা কেন আমরা পদার্থবিজ্ঞানের কথা বলতেছি? এই যে আমি এখন তোমাদের সঙ্গে কথা বলতেছি, এটা কি আমার প্রত্যেকের বাসা থেকে আমার এখান পর্যন্ত কি তার টানা আছে? না স্যার। না। জি না আমরা স্যার। ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে কথা বলতেছি, আর এই ওয়্যারলেস সিস্টেমটাকে যিনি সামনে নিয়ে আসেন বা প্রথম এটা সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরেন, তার কথা যদি আমরা বলি, তার নাম হচ্ছে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তাহলে তার নাম কি? বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের মূল টপিকটার মধ্যে। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম ও মৃত্যু সাল কত? জি, বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম ও মৃত্যু সাল কত? জন্ম সাল কত? 1831 থেকে 1831 থেকে 1879। গুড, 1831 থেকে 1879। তাহলে বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্মসাল হচ্ছে 1831 এবং মৃত্যু সাল হচ্ছে 1879। 1879। আচ্ছা, এখন এই তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে? প্রশ্ন হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। গুড। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে সর্বপ্রথম সবার সামনে তুলে ধরেন কে? বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে সর্বপ্রথম সবার সামনে তুলে ধরেন কে? অ্যান্সার হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। গুড। তাহলে আমরা এখান থেকে কি কি কোশ্চেন পাইছি? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম ও মৃত্যু সাল কত? 1831 থেকে 1879। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা এর পরের প্যারাতে চলে আসি। এখন পরের প্যারা বা পরের টপিকটা কাকে নিয়ে? পরের টপিকটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু নিয়ে। জগদীশ চন্দ্র বসু, একজন বাঙালি বিজ্ঞানী। হ্যাঁ, এই জগদীশ চন্দ্র বসু বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল বাঙালি বিজ্ঞানীর নাম কি? জগদীশ চন্দ্র বসু। বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বাঙালি বিজ্ঞানীর নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু। ওকে,
এখন এই জগদীশ চন্দ্র বসুর জন্ম ও মৃত্যুসাল কত? জগদীশ চন্দ্র বসুর জন্ম ও মৃত্যুসাল হচ্ছে 1858 থেকে 1858 থেকে 1937 সাল পর্যন্ত। গুড। 1858 থেকে 1937 সাল পর্যন্ত। এখন এই কোশ্চেনটা দুই ভাবে আসতে পারে। দুই ভাবে কেমন? বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীকে? চন্দ্র বসু। বিনা জগদীশ তারে চন্দ্র বার্তা বসু। প্রেরণে প্রথম সফল বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। কিন্তু এখানে বাঙালি হিসেবে জগদীশ চন্দ্র বসু। যদি প্রশ্নে থাকে, আমি কোশ্চেনটা ক্লিয়ার করে দিচ্ছি, সবাই প্রথমে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো, তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে করবা, মাঝখানে কথা বইলো না। প্রথম প্রশ্ন, বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বাঙালি বিজ্ঞানীকে? জগদীশ চন্দ্র বসু। বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীকে? গুগলিয়েলমো মার্কনি। বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীকে? যদি গুগলিয়েলমো মার্কনি আমাদের অপশনে না থাকে সেক্ষেত্রে জগদীশ চন্দ্র বসু। এখানে কিন্তু একটু ট্রিক্স আছে। প্রথমটা হচ্ছে কি, যদি বলা হয় বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বাঙালি বিজ্ঞানীকে? জগদীশ চন্দ্র বসু, এক কথায়, কোনো ইয়ে নাই। যদি বলা হয় বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীকে? জগদীশ চন্দ্র বসু এবং গুগলিয়েলমো মার্কনি, দুইজনই থাকে, অ্যান্সার হবে গুগলিয়েলমো মার্কনি। যদি গুগলিয়েলমো মার্কনি না থাকে তখন হবে জগদীশ চন্দ্র বসু। আবার যদি এই কোশ্চেনটা কেন, মানে এই ধরনের কেন হবে, যে থাকলে আমরা কেন গুগলিয়েলমো মার্কনির কথা বলবো? দেখো, এটা বলার এইটাই কারণ যে জগদীশ চন্দ্র বসু বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল, একদম গুগলিয়েলমোর আগেও জগদীশ চন্দ্র বসুই মানে এটা প্রকাশ করছে, এটাতে মানে সফল হয়েছে প্রথম জগদীশ চন্দ্র বসু। কিন্তু আমরা গুগলিয়েলমো মার্কনির কথা এই জন্য বলবো, একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। অর্থাৎ জগদীশ চন্দ্র বসু কাজটা করার পরেও বা সফল হওয়ার পরে সেটা প্রকাশিত হয় নাই, কিন্তু গুগলিয়েলমো মার্কনি উনি এই কাজটা করার সঙ্গে সঙ্গে প্রকাশ করে ফেলেন। প্রকাশিত হওয়ার কারণে প্রথম উনি স্বীকৃতি পান। এই জন্য যদি পরীক্ষার প্রশ্নে আসে যে প্রথম সফল বিজ্ঞানীকে, দুইজনই যদি অপশনে থাকে তাহলে অ্যান্সার হবে গুগলিয়েলমো মার্কনি। যদি গুগলিয়েলমো মার্কনি না থাকে সেক্ষেত্রে জগদীশ চন্দ্র বসু। আর বাঙালি এই শব্দটা শুধুমাত্র এই বাঙালি যদি উল্লেখ করা থাকে, এই বাঙালিটুক যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আর গুগলিয়েলমো মার্কনির দিকে তাকানোর দরকার নাই, অ্যান্সার হবে জগদীশ চন্দ্র বসু। সবাই কি এটুকু ক্লিয়ার? জি স্যার। এখন আসি হচ্ছে এই কত সালে জগদীশ চন্দ্র বসু এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সক্ষম হন? কত সালে? 1895 সালে। তাহলে এই প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, কত সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সক্ষম হন? অ্যান্সার হচ্ছে 1895 সালে। 1895। জি, আচ্ছা। তার এই আবিষ্কার প্রকাশিত না হয় উনি সার্বজনীন স্বীকৃতি পান নাই। একই কাজ করে প্রথম প্রকাশিত হয় সার্বজনীন স্বীকৃতি কে পান? সার্বজনীন স্বীকৃতি পান হচ্ছে গুগলিয়েলমো মার্কনি। এখন এই গুগলিয়েলমো মার্কনির জন্মসাল হচ্ছে 1874 এবং মৃত্যুসাল হচ্ছে 1937 সাল। ওকে, তাহলে এখন আসি আমরা এই অংশগুলো থেকে কি কি কোশ্চেন পাইছি। প্রথম প্রশ্ন হচ্ছে বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীকে? অ্যান্সার হচ্ছে কি? জগদীশ চন্দ্র বসু। অ্যান্সার কি? জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসুর জন্মসাল কত? 1858 থেকে 1937। আচ্ছা, এরপরে আসি হচ্ছে কত সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে সফল হন? অ্যান্সার হচ্ছে 1895। সর্বপ্রথম স্বীকৃতি পাওয়া বিজ্ঞানীর নাম কি এই বিনা তারে বার্তা প্রেরণের ক্ষেত্রে? গুগলিয়েলমো মার্কনি। গুগলিয়েলমো মার্কনির জন্মসাল 1874
মৃত্যুসাল 1937। এবং গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? ইতালি গুগলিয়েলমো মার্কনি ইটালির ইটালি। বিজ্ঞানী ছিলেন। ইতালি সর্বপ্রথম স্বীকৃতি পাওয়া বিজ্ঞানীর নাম কি? গুগলিয়েলমো গুগলিয়েলমো মার্কনি। সর্বপ্রথম বিনা তারে বার্তা প্রেরণে সফল বাঙালি বিজ্ঞানীর নাম কি? জগদীশ চন্দ্র বসু। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আমার আজকের ক্লাসে যদি কারো কোনো পড়ার সময় বা নোট করার সময় প্রশ্ন না বুঝে বা যে কোনো প্রবলেম হলে আমাকে নক করবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে তো আছেই, প্রবলেম থাকলে অবশ্যই বলবা, সলভ করে দিব। তো আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। নো স্যার স্যার বলছি No, sir. আজকে যে কোশ্চেন গুলো করাইছেন ওগুলো কি কালকে আপনাকে দেখাই দিতে হবে? কালকে না, নেক্সট ক্লাসের আগে তুমি কমপ্লিট করে ফেলবা। আমি নেক্সট ক্লাসে সবার খাতাটা চেক করব যে করছো কিনা। ওকে আর এই কাজগুলো কিন্তু দেখো বইতে আছে, ঠিক আছে, কিন্তু আমার জন্য না, কিন্তু আমি যেভাবে ক্লাসে পড়াচ্ছি তোমরা যদি একটু ক্লাসে মনোযোগী হও, এখন যে কোশ্চেন গুলা বলছি বা আজকে যেগুলো পড়ছি একবার যদি তুমি নোট করার জন্য লিখে নাও, দেখবা তোমার মুখস্থ হয়ে গেছে। হয়তো সালগুলা তোমাকে একটু পড়তে হবে, বাট এই সালগুলো ছাড়া তুমি দেখো তো এখান থেকে কোনো কোশ্চেন তোমার কি আর এক্সট্রা ফোর্স দিয়ে পড়া লাগবে? আমার মনে হয় না। না স্যার। সালগুলো মুখস্থ রাখতে হবে সেটা আমিও বুঝতেছি, সালগুলো খুবই মানে কাছাকাছি সাল তো মনে রাখাটা একটু টাফ। বাট এছাড়া তোমাকে যদি এখন বলা হয় যে আগের চ্যাপ্টার থেকে যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে তৈরি করছেন, অ্যাডা লাভলেস কার জন্য বিজ্ঞানে বা গণিতে আগ্রহী হয়েছেন, এই যে কোশ্চেন গুলো দেখো, কিন্তু এগুলো কিন্তু আর এখন পড়া লাগবে না। এগুলো তুমি জাস্ট একবার রিডিং বইটা যদি পড়ো আর এই পড়া অবস্থায় নোট গুলো করো, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। সো জি, স্যার। ক্লাসটা ঠিক মতো ফলো করবা, আর জাস্ট একবার এই বাসায় অন্তত বইটা খুলে বসে এই নোটটার চেষ্টা করবা, নোটটা করে ফেলবা, দেখবা তোমার আইসিটি তে এমনিই পড়া হয়ে যাচ্ছে, এক্সট্রা সময় দিয়ে আর আইসিটি পড়া লাগবে না। বাট জি, স্যার। ক্লাসটা ফলো করতে হবে। জি ওকে, স্যার তাহলে নেক্সট ক্লাস Okay. পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস শেষ আসসালামু আলাইকুম করতেছি। স্যার। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু স্যার দোয়া আলাইকুম। করবেন আসসালামু আমাদের আলাইকুম। জন্য। বাই স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Goodbye, sir. আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।